বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এই সরকারের অঙ্গীকার ছিল নির্বাচিত হওয়ার পরে তারা বলেছিল যে ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে কোনো বিদ্যুতের দাম বৃদ্ধি 2 বছরের মধ্যে কোনো বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করবে না, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। পাইকারি পর্যায়ে 19.88% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68%। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল, যেখানে বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লসের দায় গ্রাহকদের উপর চাপানো হচ্ছে এবং এই সংকটের সমাধান না করে বিদ্যুৎ বিভাগ উল্টো ভুতুরে বিলের নিয়ে অপপ্রচারের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। আপনারা দেখবেন যে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা এটা যারা সমালোচনা করতেছিল তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং পরে সেটা বাতিল করেছে। আমরা জানি আগের একটি সমস্যা আমাদের বিদ্যুতে রয়ে গিয়েছে যে ক্যাপাসিটি চার্জে জনগণের প্রায় 70,000 কোটি টাকা প্রতি আমাদেরকে অর্থের অপচয় আমাদেরকে দিতে হচ্ছে এবং এই ক্যাপাসিটি চার্জের কথা এবারের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ইশতেহারেও বিএনপির ছিল যে এটা তারা দূর করবে, কিন্তু আমরা তেমন কোনো ভূমিকা আমরা দেখিনি। এই আদানির চুক্তিগুলো সহ যে বিদ্যুৎ চুক্তিগুলো কুইক রেন্টাল আইনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার করেছিল, সেই চুক্তিগুলা সেই ক্যাপাসিটি চার্জের ব্যবস্থা তারা কি করবে। আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় যেই জাতীয় কমিটি হয়েছিল তাদের সুপারিশ দিয়েছিল যে ক্যাপাসিটি চার্জ এবং এই চুক্তিগুলো বাতিলের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু সেই সুপারিশগুলো মানছে না এবং নিজেও কোনো এই ধরনের কমিটি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখেছি যে সরকারের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে শুধু 15 বছরের দুঃশাসন এবং বিধ্বস্ত অবস্থার উপর দায় চাপিয়ে কি নিজেদের অক্ষমতা, অদক্ষতা এবং অব্যবস্থাপনা ঢাকা যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই, বরং যেই ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছরে তাদের উপর দায় চাপাচ্ছে। এবং আমরা দেখছি এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তী সরকার আরও বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল এবং সেই সময় কিন্তু আমরা রেকর্ড পরিমাণ লোডশেডিং দেখিনি এবং এই গ্যাসের সংকট দেখিনি। আমরা যদি দেখি যে গণতান্ত্রিক পরিবেশ বা পরিস্থিতির অবস্থা, প্রায় 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 6 মাসে। 18 ফেব্রুয়ারি থেকে 30 জুন 830টি ঘটনা, যার 770টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্সে আমরা বলছি। এবং প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় কন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে তাদের নিজেদের অন্তর্কন্দল। আমরা যদি বিরোধী দলের উপর হামলার ধারাবাহিকতা দেখি, বিশেষত এনসিপির উপর যে হামলাগুলো হয়েছে, নোয়াখালী 6 আসনের এমপি এবং এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহিংসতা কবল এলাকা পরিদর্শনে গেলে হাতিয়া এলাকায় হামলার শিকার হন। ঝিনাইদহ পুলিশের উপস্থিতিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর হামলা, আহত হয় 17 জন। পরে আহতদের বিরুদ্ধেই মামলা হয় এবং 3 জনকে গ্রেফতার করা হয়, যারা ঈদের মধ্যেও কারাগারে তাদের ঈদ কাটাতে হয়েছিল। হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে হামলা হয়, অন্তত 10 জন নেতাকর্মী, কয়েকজন সাংবাদিক আহত হন। ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী এক চোখের দৃষ্টি হারান। কুড়িগ্রামের প্রতিবাদ মিছিলে, এই ঘটনার প্রতিবাদ মিছিলে কুড়িগ্রামে অতর্কিত হামলা প্রায় 20 জন আহত হয়েছিল। একই মাসে সিলেটে পদযাত্রায় হামলার ঘটনা ঘটে এবং আমাদের পুরো পদযাত্রায় কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর সহ আমাদের ক্যামেরা, ফোন এগুলো লুটপাট করা হয়। তো এই সবগুলো ঘটনার সাথে আসলে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা তারা জড়িত ছিল এবং পুলিশ প্রশাসন কিন্তু তারা নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতার বিষয়টার দিকে দেখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা এনটিএমসির কথা আমরা জানি যে ফ্যাসিস্ট আমলে এনটিএমসির যে ভূমিকা, সেটার কারণে এই প্রতিষ্ঠানটি সমালোচিত হয়েছিল। বিশেষত নাগরিকদের যে ফোন আলাপে আড়ি পাতা, নজরদারি করা, ইন্টারনেট বন্ধ করার সাথে এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট থাকার কারণে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মীরা
এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছিল। অন্তর্বর্তী সরকার এনটিএমসি বিলুপ্তি করে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট গঠনের উদ্যোগ নিয়েছিল। এই সরকার এনটিএমসির কার্যক্রম পুরোপুরি বহাল রেখেছে এবং আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এবং মে মাসে 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরঞ্জাম ক্রয় সহ আরও বিভিন্ন এটাকে শক্তিশালী করার জন্য। অর্থাৎ তার মানে কিন্তু নজরদারি, নাগরিকদের উপর যে নজরদারি, আড়িপাতা, ফোন আলাপে আড়িপাতা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বহাল থাকছে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটার যেই সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি সেটাও কিন্তু এই আমলে বহাল থাকতেছে। আমরা যদি সংবাদ মাধ্যমের বিষয়ে দেখি, গণমাধ্যমের বিষয়টি, প্রায় 237টি সাংবাদিক হেনস্থা এবং গণপিটুনির ঘটনা ঘটেছে চলতি বছরের প্রথম 6 মাসে, এটা আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স অনুযায়ী, এবং HRSS অনুযায়ী 133 জন গণপিটুনিতে নিহত হয়েছে। এই সংখ্যা আগের থেকে দ্বিগুণ হয়েছে। এখন টিভির প্রায় 4 জন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে চাকরিচ্যুত করা হয়। শাহবাগ থানার ভেতরে দায়িত্ব পালন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অন্তত 10 জন সংবাদকর্মী হামলার শিকার হন, পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি। হবিগঞ্জেও অনেক সাংবাদিক ভাই বোনেরা আহত হয়েছেন এবং তথ্য ভবনে বকেয়া বিল আনতে যাওয়া চলচ্চিত্রকর্মী এবং শিল্পীরা হামলার শিকার হন। হামলাকারীরা সরকারি অফিসে সিসিটিভি ফুটেজও সরিয়ে নেয়। এই হামলাগুলোর সাথেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যুক্ত। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, একদম প্রথম দিন থেকে এই সরকার যে প্রতারণাটা জনগণের সাথে করেছে সেটা হচ্ছে গণভোটের জনরায় উপেক্ষা করে সংস্কার পরিষদ প্রত্যাখ্যান করেছে এবং গণভোট আদেশকে তারা প্রত্যাখ্যান করেছে। 31 দফার দাবি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সেদিকে তারা প্রত্যাখ্যান করে কমিটি করেছে, সংবিধান সংশোধনের কথা বলছে। ফলে এটা আমরা আজকাল বিস্তারিত যাচ্ছি না, আমরা সংসদে এটা বলেছি এই সরকার কিভাবে সংবিধান সংস্কার পরিষদ না করে জনরায়ের সাথে বিক্রি করেছে। দলীয়করণ, এটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে সরকার, কিন্তু সরকারের জায়গা থেকে কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আপনারা যদি দেখেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে, যার 20 থেকে 19 জনই হচ্ছে দলীয়, এবং দলীয় সংশ্লিষ্টতাই তাদের একমাত্র এবং প্রধান যোগ্যতা। কারণ আমরা দেখেছি যে 8টি বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটির সুপারিশ ছাড়াই এবং 3টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে 1973 সালের অধ্যাদেশের সিনেট প্যানেল বিধান এড়িয়ে বিশেষ পরিস্থিতির অজুহাতে নিয়োগ হয়েছে। কিন্তু এখন কিন্তু কোনো বিশেষ পরিস্থিতি নয়, নির্বাচিত সরকার এসেছে, সিনেট প্যানেল বিধান অনুযায়ী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হওয়া উচিত ছিল এবং এই উপাচার্য নিয়োগ যে বিধান সেটিও সংস্কার করার একটা দাবি কিন্তু দীর্ঘদিনের ছিল। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো দেখিনি পরিস্থিতির উন্নয়ন। আমরা বিভিন্ন সংস্থা এবং নগর কর্তৃপক্ষে প্রায় 17 জন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনে 11টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, 63টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া কিন্তু বিএনপির 31 দফা সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে তারা বলেছিল মৃত্যু বা আদালতের আদেশ ছাড়া স্থানীয় সরকার প্রশাসক তারা নিয়োগ করবে না। এবং আমরা দেখতেছি এই যে বিভিন্ন সেক্টরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে, এটা এক ধরনের বিএনপির যারা পদবঞ্চিত এবং যারা কি বলা যায় যে নির্বাচনে যারা হেরে গিয়েছে, এই মনোনয়ন বঞ্চিত এবং পদবঞ্চিত নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। আমরা যদি দেখি যে পারিবারিক রাজনৈতিক বিকাশের যে নতুন সংস্কৃতি এই সরকারে এসে তৈরি হয়েছে, সেটা আপনারা জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদে পূর্ব অভিজ্ঞতা ছাড়া স্থায়ী কমিটির বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের সন্তানরা অ্যাডহক কমিটিতে নিয়োগ পেয়েছেন। একজন বিসিবির টেন্ডার এবং পারচেস কমিটিতেও আছেন। আমাদের বিস্তারিত যে ডকুমেন্ট সেখানে নাম সহ আছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পুত্রের কোম্পানিকে বগুড়ার বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারিত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকার ইউনিয়নের নামকরণেও পারিবারিক নাম ব্যবহারের ঘটনা ঘটেছে। পরবর্তী সমালোচনার মুখে তিনি এটা পরিবর্তন করেছে। জাপানি কোম্পানির বিনিয়োগ প্রকল্পে স্থানীয় অংশীদার স্ট্যালিয়ন ক্যাপিটাল, যার চেয়ারম্যান একজন কেন্দ্রীয় নেতার পুত্র, আপনারা সবাই জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের পুত্র। উভয় কোম্পানির এত বড় প্রকল্প পরিচালনার পূর্ব অভিজ্ঞতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরে তারা সেতু সচিবের সাথে আমরা শুনেছি পত্রিকার মারফতে যে মিটিং করেছে এবং এই সেতু প্রকল্পটিতে তারা নেওয়ার চেষ্টা করছে। এটা স্পষ্টতই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা
সরকারের যদি জবাবদিহিতার জায়গা যিনি যায়, চেক অ্যান্ড ব্যালেন্সের যে প্রতিষ্ঠানগুলো ছিল, দুদক, ন্যায়পাল, সুপ্রিম কোর্ট, সেই সবগুলাই কিন্তু দুদকে আপনি যদি দেখেন, দুদকের চেয়ারম্যান দেওয়া হয়েছে। প্রথমত দুদক ছিল না 166 দিন, সবগুলা প্রশাসনে, জেলা পরিষদে তারা প্রশাসক দিয়েছে, কিন্তু দুদক একটা প্রতিষ্ঠান যেখানে তারা 166 দিন কোনো ধরনের চেয়ারম্যান দেয়নি। এবং এখন দিয়েছে যে যিনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান সংবিধানের 99 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিচার বিভাগও পদ ছাড়া লাভজনক পদে নিয়োগ দেওয়া যায় না। দুদক বিচার বিভাগীয় কোনো প্রতিষ্ঠান নয়। ফলে আমরা মনে করি এটা সংবিধানের খেলাপ হয়েছে, তারা লঙ্ঘন করছে। এবং ন্যায়পাল 31 দফায় ন্যায়পাল আর প্রতিশ্রুতি থাকলেও কোনো ধরনের উদ্যোগ নেয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয়, যেটা 31 দফাতে ছিল, যেটা জুলাই সনদে বিএনপি এগ্রি করেছিল, কোনো নোট অফ ডিসেন্ট ছিল না,